আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাইক্রোবায়োলজির বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমাদের টপিকটার নাম হলো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ওকে, তাহলে আমাদের কিছু তোমার ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার আছে। কী কী ডিসঅর্ডার? হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন আছে, অটো ইমিউন ডিজিজ আছে, তারপরে হচ্ছে তোমার অ্যামাইলয়েডোসিস আছে, আর ইমিউনোলজি ডেফিসিয়েন্সি সিনড্রোম। এগুলো হচ্ছে তোমার ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার। তো এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তো এই রিয়াকশনটা আসলে কী? আচ্ছা, এটা ধরে নাও একটা সেল। হ্যাঁ, এটা একটা সেল। তো এই সেলে যদি মানে এটা হচ্ছে তোমার সেন্সিটাইজ সেল, মানে এই সেলে কোনো এক সময় হচ্ছে একটা অ্যান্টিজেন আসছিল, দেওয়ার পরে হচ্ছে এটা সেন্সিটাইজ হয়ে গেছে। এই সেন্সিটাইজ সেলে যদি কী দেওয়া হয়, অ্যান্টিজেনিক স্টিমুলাস দেওয়া হয়। ধরো এই সেলে আমরা অ্যান্টিজেনিক স্টিমুলাস দিচ্ছি। ওকে, এই স্টিমুলাস দেওয়ার কারণে যদি স্টিমুলাসের কারণে ও একটা কি রেসপন্স করবে, এই রেসপন্সটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে প্রপারলি যদি রেসপন্সটা না হয়, অথবা অনেক বেশি যদি কী করে রেসপন্স দেখায়। কি বললাম? একটা সেন্সিটাইজ সেল, এই সেলে যদি আমরা অ্যান্টিজেনিক স্টিমুলাস দিই, এই স্টিমুলাস দেওয়ার ফলে এ যদি অনেক বেশি রেসপন্স দেয়, এক্সেসিভ রেসপন্স দেখায় অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স দেয়, এবং সেই রেসপন্সের কারণে এই সেলটা ড্যামেজ হতে চলে, মানে ড্যামেজ হওয়ার দিকে যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে হাইপার সেন্সিটিভ রিয়াকশন। তাহলে হাইপার সেন্সিটিভ রিয়াকশনটা কি? Hypersensitivity may be defined as কি এটা? Inappropriate or excessive response to an antigenic stimulus of sensitized cell that leading to সেল ড্যামেজ। ঠিক আছে, এটা হচ্ছে হাইপার সেন্সিটিভ রিয়াকশন। হাইপার সেন্সিটিভকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কি? টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। এটা কি? কমস অ্যান্ড জেলস ক্লাসিফিকেশন। ঠিক আছে, এই 4টা ভাগে ভাগ করা যায়। আরও কিছু ক্লাসিফিকেশন আছে, সেগুলো পরে বলছি। তো তার আগে দেখো, ওয়ানের সাথে আই অক্ষরটার মিল আছে না? টাইপ 1-এর আরেকটা নাম হচ্ছে ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি। টাইপ 2 এর সাথে একটা কথা অনেক বেশি এখানে পাওয়া যাবে, যেটার অল্টারনেটিভ নাম সেটা হলো সাইটোটক্সিক। টাইপ 2 সাইটোটক্সিক। তারপর টাইপ 3 যদি আমরা এরকম হরিজন্টালি লিখি তাহলে কি এম অক্ষর হয় না? তো এটা অল্টারনেটিভ নামে তার প্রাধান্য থাকবে, মানে ইমিউন রেসপন্স মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। ওকে, ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি টাইপ 3। আর টাইপ 4, এ বি সি ডি, 1 2 3 4, 4-এর কারেসপন্ডিং কী হচ্ছে? ডি হচ্ছে না? তাহলে টাইপ 4 যেটা, সেটা হলো ডিলেড হাইপার সেন্সিটিভিটি। তাহলে এটা কমস অ্যান্ড জেলস ক্লাসিফিকেশন। নেক্সট আরও কিছু ক্লাসিফিকেশন, সেটা হলো তোমার অনসেট অফ অ্যাকশন। এটা কি? ইন্টারমিডিয়েট আর ডিলেড। ইন্টারমিডিয়েট কে? প্রথম 3টা এবং 5 নাম্বারটা, আর ডিলেড হচ্ছে তোমার 4 নাম্বারটা। আগেই বলেছি কিন্তু। তারপরে হচ্ছে তোমার মেকানিজম অফ অ্যাকশন, অ্যান্টিবডি মেডিয়েটেড, ওই আগের 3টাই, মানে প্রথম 3টা 5 নাম্বারটা, আর সেল মেডিয়েটেড কোনটা? সেল মেডিয়েটেড হচ্ছে 4 নাম্বারটা, মানে হচ্ছে তোমার টাইপ 4 আর ডিলেড, যেটা হচ্ছে তোমার হাইপার সেন্সিটিভ সেটা। আচ্ছা, নেক্সটে আমরা আলোচনা করব টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি যেটা, সেটা নিয়ে। তো টাইপ 1-এর বেশ কিছু এক্সাম্পল আছে। কি কি? যেমন লাঙে অ্যাজমা হয়, তারপরে হচ্ছে তোমার রাইনাইটিস, কনজাংটিভাইটিস, একজেমা, আর্টিকারিয়া, হ্যাঁ, অ্যালার্জিক গ্যাস্ট্রো নেফ্রোপ্যাথি, অ্যানাফাইল্যাক্সিস, এগুলো হচ্ছে তোমার টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির কি এক্সাম্পল। আচ্ছা, তো টাইপ 1-এর হচ্ছে তোমার মেকানিজমটা কি? মেকানিজম দুইভাবে। প্রথম হচ্ছে ফার্স্ট এক্সপোজার, তারপর হচ্ছে রি এক্সপোজার। তো প্রথমে কি হয়, একটা অ্যান্টিজেন যখন আসে, ধরো আমার বডিতে অ্যান্টিজেন আসলো, আসার পরে কি হবে, এই অ্যান্টিজেন প্রেজেন্ট কি সেল এমএসি কমপ্লেক্সের মাধ্যমে টি সেলের কাছে প্রেজেন্ট করবে। টি সেল দেন কি করবে? টি সেল থেকে হচ্ছে তোমার বি সেলের কাছে এটা, মানে হেল্পার টি সেল বি সেলকে স্টিমুলেট করবে, দেন প্লাজমা সেল অ্যাক্টিভেট হবে। দেন হচ্ছে তোমার প্লাজমা সেল আইজিই তৈরি করবে। হ্যাঁ, প্লাজমা সেল কী করবে? আইজিই তৈরি করবে। আর আইজি এটা মাস সেল অ্যান্ড বেসোফিলের যে সারফেস রিসেপ্টর আছে তার সাথে বাইন্ড করবে। তো প্লাজমা সেল কী করবে? আইজিই তৈরি করবে। তাহলে এটাই হচ্ছে প্রথম এক্সপোজারের ঘটনা, এইটুকুতেই শেষ। দ্বিতীয় এক্সপোজার কী হবে? ওই যে আইজিটা ছিল, এখান থেকে হচ্ছে তোমার রি এক্সপোজারটা শুরু হবে। তাহলে আইজিটা কী করবে? বেসোফিল আর মাস সেলের যে কী আছে, সারফেস আছে, সেই সারফেসের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পরে মাস সেল ডিগ্রানুলেশন হয়ে যাবে, বেসোফিল এটাও ডিগ্রানেশন হয়ে যাবে। তো ডিগ্রানেশন হলে কী হবে? এর ভিতরে কিছু সাবস্টেন্স থাকে। কী কী সাবস্টেন্স?
যেমন ধরো হিস্টামিন, প্রোটিয়েজ, হ্যাঁ হিস্টামিন, প্রোটিয়েজ, তারপর হচ্ছে অ্যাসিড হাইড্রোলেজ, এই যে কিছু সাবস্টেন্স আছে, এই সাবস্টেন্সগুলো রিলিজ হবে। তো রিলিজ হওয়ার ফলে কী হবে দেখো, ভ্যাসোডিলেশন হবে। ভ্যাসোডিলেশনের এক পর্যায়ে কী হবে, ইডেমা ডেভেলপ করবে। তারপরে হচ্ছে তোমার গ্র্যান্ডুলার সিক্রেশন বাড়িয়ে দিবে, স্মুথ মাসলে কন্ট্রাকশন বাড়াবে, হ্যাঁ বঙ্কো কনস্ট্রিকশন হবে। আচ্ছা, তারপরে লেট ফেজে 6 ঘন্টা পরে, মানে এক্সপোজার 6 ঘন্টা পরে অ্যান্টিজেন অ্যান্ড ইজ ডিউ টু সিনথেসিস অফ নিউ মেডিয়েটর। 6 ঘন্টা পরে কি হবে, লিউকোট্রিয়েন্ট, নতুন মেডিয়েটর রিলিজ হওয়া শুরু করবে। সেই মেডিয়েটরটা কি, লিউকোট্রিয়েন্ট। ওকে, আচ্ছা, তারপরে এই লিউকোট্রিয়েন্টটা কী করবে, ইনফ্লাক্স অফ ইনফ্লামেটরি সেল, মানে এই লিউকোট্রিয়েন্টটা ইনফ্লামেটরি সেলগুলোকে ইনফ্লাক্স করাবে, মানে সেলের ভিতরে। আচ্ছা, তারপর কী হবে, এই ইনফ্লামেটরি এজেন্টগুলো যখন টিস্যুর মধ্যে যাবে, সেলের ভিতরে যাবে, তখন কী হবে, ডিস্ট্রাকশন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের টাইপ 1 হাইপার সেন্সিটিভ রিয়াকশন ছিল। বুঝতে পেরেছো, ফার্স্ট এক্সপোজার, রি এক্সপোজার। ওকে, আচ্ছা, 6 ঘন্টা পরে কী হবে, লিউকোট্রিয়েন্টটা রিলিজ হবে এবং সেটা ইনফ্লামেটরি সাবস্টেন্স কিছু রিলিজ করবে। এগুলো হচ্ছে মানে ইম্পর্টেন্ট কথাবার্তা। আচ্ছা, এরপরে দেখো অ্যানাফাইলেক্সিসটা কী। দেখো অ্যানাফাইলেক্সিসটা কী, ওই যে আইজিটা যে তৈরি হয়েছিল, তারপরে আইজি ওই যে বেসোফিল অ্যান্ড মাস সেলের সার্ফের সাথে বাইন্ড করে তাদেরকে ডিগ্রেডেশন করে দিল, এই ঘটনাটাই তোমরা একটু সুন্দর করে বলবা। এটা কীভাবে ডিফাইন করা যায়, এটা হচ্ছে অ্যানাফাইলেক্সিস মে বি ডিফাইন অ্যাজ এ র্যাপিডলি ডেভেলপিং হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটি কিন্তু অ্যানাফাইলেক্সিস এটা কি, হাইপার সেন্সিটিভিটি, কিন্তু কেমন হাইপার সেন্সিটিভিটি, র্যাপিডলি ডেভেলপিং হাইপার সেন্সিটিভিটি ট্রিগার্ড অন, এটা কীভাবে ট্রিগার্ড হয়, triggered by combination of antigen with IgE present on the mast cell or basophil in an individual who is pre-sensitized to that antigen and leading to anaphylactic shock. ওই একই কথাই যেটা বললাম, তার ট্রিগার্ড বাই কম্বিনেশন অফ অ্যান্টিজেন উইথ আইজি প্রেজেন্ট অন দ্য মাস সেল অর বেসোফিল, মানে যেটা বলেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানাফাইল্যাক্সিসের ডেফিনেশন গেল। তাহলে অ্যানাফাইল্যাক্সিসের মেকানিজমটা কি, ওই যে রি এক্সপোজারের যে মেকানিজম, অ্যানাফাইল্যাক্সিসের মেকানিজম সেম। আমি আবারও বলছি, রি এক্সপোজার টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, রি এক্সপোজারের যে মেকানিজমটা ছিল, অ্যানাফাইল্যাক্সিসের মেকানিজমটা সেম। আচ্ছা, এখন অ্যাটোপি জিনিসটা কি আমি বাংলায় বলি। দেখো, তোমার কমন এনভায়রনমেন্টাল কিছু সাবস্টেন্স আছে, এগুলোর প্রতি কারো কারো অ্যালার্জি আছে, যেমন চিংড়ি মাছ খেলে কারো অ্যালার্জি হয়। তো দেখো, এরকম কিছু মানে কিছু ব্যাপার জেনেটিক ট্রান্সমিশন যদি হয়, তাহলে সেগুলোকে বলা হচ্ছে অ্যাটোপি। তাহলে কীভাবে ডিফাইন করা যায়, অ্যাটোপি ইজ এ জেনেটিক predisposition toward the development of immediate hypersensitivity reaction against common environmental antigen, শুরুতেই বলেছি। তাহলে কি বলা হচ্ছে, জেনেটিক প্রিডিসপোজিশন toward the development of immediate hypersensitivity reaction, হ্যাঁ, against common environmental antigen, atopic allergy most commonly manifested by allergic rhinitis। সবচেয়ে বেশি এটা কোনটাতে দেখা যায়, অ্যালার্জিক রাইনাইটিস, তারপরে কি ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাটোপিক ডার্মাটাইটিস, ফুড অ্যালার্জি, ঠিক আছে এগুলো। তো অ্যাটোপিক ডিসঅর্ডার এটা মেইনলি কি জেনেটিক ডিসপোজিশনের মাধ্যমে হয়ে থাকে, আর অ্যাসোসিয়েটেড উইথ এলিভেটেড আইজি লেভেল। আইজি লেভেলটা বাড়ার মাধ্যমে এটা তোমার অ্যাসোসিয়েটেড হয়ে থাকে। এর কিছু এক্সাম্পল আছে, কী কী, অ্যালার্জিক রাইনাইটিস করলাম, ব্রঙ্কিয়াল অ্যাজমা, আর্টিকারিয়া, অ্যাঞ্জিওইডেমা, এগুলো। ওকে, আচ্ছা, নেক্সট আমরা টাইপ 1 হাইপার সেন্সিটিভ যেসব সেলগুলো ইনভলভ থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, ম্যাক্রোফেজ, হেল্পার টি সেল, বি সেল, প্লাজমা সেল, তারপরে মাস সেল, বেসোফিল। আচ্ছা, এই যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির কথা বলেছি, এটার কিছু মেডিয়েটর আছে, প্রাইমারি মেডিয়েটর, সেকেন্ডারি মেডিয়েটর। প্রাইমারি মেডিয়েটরে সব কিছু হচ্ছে তোমার প্রোটিনের সাথে রিলেটেড। যেমন দেখো, অ্যামাইন আছে, ভ্যাসো অ্যাক্টিভ অ্যামাইনের ভিতরে কি হিস্টামিন আছে, তারপরে এনজাইম আছে, কি অ্যাসিড হাইড্রোলেজ এনজাইম আছে, তারপরে হচ্ছে তোমার প্রোটিয়েজ এনজাইম আছে, তারপরে প্রোটিওগ্লাইকান আছে, যেমন কি কন্ড্রোইটিল সালফেট, এই প্রোটিওগ্লাইকান, হেপারিন, এগুলো প্রাইমারি মেডিয়েটর আলোচনা করে ফেললাম। সেকেন্ডারি মেডিয়েটর কী কী, সেকেন্ডারি মেডিয়েটরের ভিতরে হচ্ছে তোমার লিপিড ডেরিভেটিভ আছে, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর আছে, আর সাইটোকাইন আছে। লিপিড ডেরিভেটিভ কি লিগোট্রিয়েন আছে, পোস্টাগ্ল্যান্ডিন আছে, ইত্যাদি। আচ্ছা, নেক্সটে আমরা আলোচনা করব হচ্ছে, দেখো, অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন আর অ্যানাফাইল্যাকটয়েড রিয়াকশন। হ্যাঁ, অ্যানাফাইল্যাকটিক আর অ্যানাফাইল্যাকটয়েডের একটা ডিফারেন্স আছে। কী ডিফারেন্স দেখো, অ্যানাফাইল্যাকটিক যেটা ল্যাকটিক অ্যাসিডের সাথে যেটা মিল আছে, সেটাতে সেন্সিটাইজেশনটা রিকোয়ার্ড না, মানে সেন্সিটাইজেশন সেটাতে রিকোয়ার্ড। হ্যাঁ, যেটা অ্যানাফাইল্যাকটিক সেটাতে সেন্সিটাইজেশনটা রিকোয়ার্ড, অবশ্যই দরকার। আর কি দরকার, আর আচ্ছা, আর এটাতে আরেকটা, মানে দুইটা ব্যাপারে আমরা ইয়েস বলবো, বাকি সব এটাতে নো হয়ে থাকে নর্মালি। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে রিয়াকশনটা, অ্যানাফাইল্যাকটিকের রিয়াকশনটা, এটা কি অ্যালার্জি স্কিন টেস্ট দ্বারা
আমরা কি মানে প্রেডিক্ট করতে পারি? হ্যাঁ পারি। তাহলে সেন্সিটাইজেশন অবশ্যই দরকার অ্যানাফাইল্যাকটিকের ক্ষেত্রে, আর আমরা হচ্ছে এটার স্কিন অ্যালার্জি টেস্টের মাধ্যমে প্রেডিকশন করতে পারি। আচ্ছা, কী কী পারি না? ফার্স্ট এক্সপোজারে অ্যানাফাইল্যাকটিক হবে না, রিয়াকশন হবে না। এক্সপোজার নিডেড টু এলিসিট রিয়াকশন ভেরি লিটল। আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে এটা একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিলে ভালো মনে থাকবে। এই যে এইটা হচ্ছে আমার পার্থক্য। আমি যে প্রথমে যে দুটো বলেছি সেটা হচ্ছে এটা সেন্সিটাইজেশন রিকোয়ার্ড, আর এই যে এই দুটোর ক্ষেত্রে ইয়েস হবে, বাকিটার ক্ষেত্রে নাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো ডিসেন্সিটাইজেশন। ডিসেন্সিটিভ কি? আমরা হাইপার সেন্সিটিভ রিয়াকশনের মধ্যে কী পড়েছি? হয় এক্সেসিভ না হলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আর ডিসেন্সিটাইজেশনের ক্ষেত্রে কী হবে? এটা হচ্ছে তোমার আনরেসপন্সিভ অর হাইপো রেসপন্সিভ, হয়তো বা রেসপন্সই করবে না অথবা কম রেসপন্স হবে। ঠিক আছে। তাহলে ডেসেন্সিটাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ পারসন ইজ মেড আনরেসপন্সিভ। একটা লোক আনরেসপন্সিভ হতে পারে অথবা হাইপো রেসপন্সিভ হতে পারে টু এ পার্টিকুলার অ্যান্টিজেন। ডিসেন্সিটাইজেশন ক্যান প্রিভেন্ট সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিস। এটা সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিস প্রিভেন্ট করতে পারে। এটা দুই ধরনের, অ্যাকিউট আর ক্রনিক। আচ্ছা, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। ঠিক আছে, অ্যাকিউট আর ক্রনিক এসএস নিতে পারো এখান থেকে। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব টাইপ 2। হ্যাঁ, টাইপ 2 সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি নিয়ে। তো দেখো টাইপ 2-র ভেতরে এর মেকানিজম কী কী দেখো? অপসোনাইজেশন অ্যান্ড ফ্যাগোসাইটোসিস, এটা একটা। তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, এটা একটা। ইনফ্লামেশন, তারপরে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, তারপরে হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার ডিসফাংশন। মেকানিজম কী কী বললাম? অপসোনাইজেশন, দ্বিতীয়ত হচ্ছে তোমার কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, ইনফ্লামেশন, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার ডিসফাংশন। তাহলে দেখো অপসোনাইজেশন তোমাদেরকে মনে রাখার জন্য বলি, অপ পি থাকলেও তোমরা বি দিয়ে যদি বলো তাহলে একটা জিনিস মনে রাখতে পারবে, সেটা হলো C3b C4b, এগুলো হচ্ছে তোমার অপসোনি। ঠিক আছে। তো দেখো 5টা মেকানিজম আমরা জেনেছি। তো প্রথমে অপসোনাইজেশনের যে ব্যাপারটা সেটা আমরা এক্সপ্লেইন করি। শুরুতে আমরা ঠিকটা বলেছি দেখো। তো প্রথমে কি হবে? আইজিজি অ্যান্টিবডি যেটা আছে সেটা সেল সারফেস অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। আচ্ছা, এই বাইন্ড করার পরে এই কমপ্লিমেন্ট সিস্টেম যেটা সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে কোন পাথওয়ের মাধ্যমে? ক্লাসিক্যাল যে পাথওয়ে আছে সেটার মাধ্যমে। তাহলে আইজি প্রথমে আসলো, কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট করবে কার মাধ্যমে? ক্লাসিক্যাল পাথওয়ের মাধ্যমে। তারপরে তারপরে কী হবে? অপসোনিন তৈরি হবে। অপসোনিন কী কী আছে? C3b C4b, এগুলো আইজি নিজেও একটা অপসোনিন হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, তো এরা এই সবগুলো সেলকে অপসোনাইজেশন করবে। তারপর কী হবে? ফ্যাগোসাইটোসিস হবে। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস হয়ে যাবে। তাহলে এর এক্সাম্পল কি? খুবই কমন, আমরা অনেক আগে থেকে পড়ে এসেছি, কি? এরিথ্রোবাস্টোসিস ফিটালিস। তারপরে আর কি আছে? ট্রান্সফিউশন রিয়াকশন, মানে ব্লাড রিলেটেড যত যা কিছু আছে। এরিথ্রোবাস্টোসিস ফিটালিস এটা যেমন ব্লাড রিলেটেড, ট্রান্সফিউশন রিয়াকশন এটা যেমন হচ্ছে ব্লাড রিলেটেড। তারপরে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এটাও ব্লাড রিলেটেড। গ্রানুলোসাইটোসিস, তারপর থ্রম্বোসাইটোপেনিয়া, এগুলো সব ব্লাড রিলেটেড। তাহলে আমরা অপসোনাইজেশন অ্যান্ড ফ্যাগোসাইটোসিস এই মেকানিজম জানতাম। তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট সাইটোটক্সিক সেলুলার সাইটোটক্সিটি। হ্যাঁ, তো এটাতে কী হবে দেখো? প্রথমে অ্যান্টিজেন কার সাথে বাইন্ড করবে? অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে। প্রথমে কি কার সাথে বাইন্ড করছে? আইজিজির সাথে বাইন্ড করছিল অপশনাল। এখানে আইজিজিম অথবা আইজিএম, এই দুটার যে কোনো একটা সাথে বাইন্ড করবে। তারপর কী হবে? কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হওয়ার পরে মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি হবে। মেমব্রেনের কমপ্লেক্স কি মনে আছে? C5b6789, C5b6789 এটা তৈরি হয়ে যাবে। এটা তৈরি হওয়ার পরে ড্রিলিং হোল থ্রো লিপিড বাইলেয়ার অফ সেল মেমব্রেন, মানে এই যে লিপিড বাইলেয়ার আছে সেলের, এটা ড্রিলিং বিভিন্ন ধরনের হোল তৈরি হবে এবং এরপরে সেল মেমব্রেন যেটা এটা হচ্ছে মানে ক্লাস্টার, এটা হচ্ছে তোমার মানে ধ্বংস হয়ে যাবে সেল মেমব্রেন যেটা। ঠিক আছে, ডিসট্রাকশন অফ সেল মেমব্রেন ইন্টেগ্রিটি। আচ্ছা, এটার এক্সাম্পলে বলা আছে নেসারিয়া ব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা, তোমরা আরও ডিটেলস জেনে নেবে। তারপরে হচ্ছে ইনফ্লামেশন। ঠিক আছে, ইনফ্লামেশন এটাতে কি হয় দেখো? দ্য ডিপোজিটেড অ্যান্টিবডিজ অ্যাক্টিভেট কমপ্লিমেন্ট। প্রথমে কি হয়? আচ্ছা, ইনফ্লামেশন এটাতে কি হয়? তোমার হচ্ছে ডিপোজিটেড অ্যান্টিবডি অ্যাক্টিভেট কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করবে। তারপরে কিছু এজেন্ট আছে, এজেন্ট মনে রাখার জন্য এ ফর এ, C3a C5a, C3a C5a, এগুলো হচ্ছে কেমো ট্যাকটিক এজেন্ট। তারপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন পরে কেমোট্যাকটিক এজেন্টগুলো কী হয়? অ্যাক্টিভ হয়ে যায়। কেমোট্যাকটিক এজেন্ট অ্যাট্রাক্ট করে লিউকোসাইট অ্যান্ড অ্যানাফাইলটক্সিন, ইনক্রিজ ভাস্কুলার পারমেবিলিটি। দেন কী হবে? ভাস্কুলার পারমেবিলিটি বেড়ে যাবে। অ্যাক্টিভেট লিউকোসাইট রিলিজ ইনফ্লামেটরি মেডিয়েটর হুইচ কজ টিস্যু ড্যামেজ। তারপরে লিউকোসাইটটা কিছু ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ করবে, যার ফলে হচ্ছে তোমার টিস্যু ড্যামেজ হয়ে যাবে। তাহলে কী হচ্ছে? প্রথমে
অ্যান্টিবডি অ্যাক্টিভেটকে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করছে। দেন হচ্ছে তোমার কিছু কেমোট্যাকটিক এজেন্ট C5 C3A এগুলো হচ্ছে তৈরি হচ্ছে। দেন এটা লিউকোসাইটকে অ্যাট্রাক্ট করছে, লিউকোসাইট ইনফ্ল্যামেটরি এজেন্টগুলো রিলিজ করছে এবং এই ইনফ্ল্যামেটরিজের মাধ্যমে সেলেরটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, হ্যাঁ, ভাস্কুলার রিজেকশন ইন অর্গান গ্রাফট, এগুলো গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা মনে রাখবা, ঠিক আছে। তারপরে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, টার্গেট সেল আর, আচ্ছা এটা তোমরা এভাবে দেখো এটা একটু অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, টার্গেট সেল আর কোটেড উইথ আইজিজি, মানে টার্গেট সেলটা আইজিজি দ্বারা কোটেড হয়ে যায়। নন সেন্সিটাইজ সেল, এনকে সেল, মনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল বাইন্ড টু টার্গেট ভায়া আইজিজি সেল লাইসিস, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে টার্গেট সেল, যেটা ধরো এটা যদি ধরো এটাই যদি এটা যদি টার্গেট সেল হয়, এই টার্গেট সেলটা আইজিজি দ্বারা কি হচ্ছে বাইন্ড হয়ে যাচ্ছে, আইজিজি দ্বারা কোটেড হয়ে যাচ্ছে। এই যে ধরো আইজিজি দ্বারা যে কোটেড হয়ে গেল, এটা কি ছিল? সেল ছিল, আর আইজিজি প্রথমে কোটেড করে দিল। তারপর কি হচ্ছে নন সেন্সিটাইজ সেল, কি এনকে সেল, মনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, এরা বাইন্ড করছে কার সাথে? টার্গেটের সাথে, আইজিজির সাথে, এই টার্গেটের সাথে বাইন্ড করছে, ঠিক আছে। তারপরে সেল লাইসিস হয়ে যাচ্ছে। এর এক্সাম্পল কি? গ্রাফ রিজেকশন, লাইসিস অফ প্যারাসাইট, লাইসিস অফ টিউমার সেল। আচ্ছা, লাস্টে হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার ডিসফাংশন। এগুলো কি কি আছে? এগুলো দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইনহিবিশন অফ সেল ফাংশন, এর এক্সাম্পল হচ্ছে মাইস্টেনা গ্রাভিস। আরেকটা হচ্ছে মেডিয়েটেড স্টিমুলেশন অফ সেল ফাংশন, এটা হচ্ছে গ্রাভিস ডিজিজ। তাহলে আমরা আরেকটু সামারাইজ করি। তোমার হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি। কী মেকানিজম হচ্ছে? অপশনাইজেশন অ্যান্ড ফাগোসাইটোসিস আছে। এর এক্সাম্পল হচ্ছে ব্লাড রিলেটেড, যেমন ট্রান্সফিউশন রিয়াকশন, তারপরে এর তো বাড়ছে ফিটালিস, অটো হিমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাগ্নোসাইটোসিস, এগুলো। তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, এর এক্সাম্পল কি? নেসারিয়া ব্যাকটেরিয়া। তারপরে ইনফ্লামেশনের এক্সাম্পল কি? গ্লোমেরুলোনেফ্রাইটিস ছিল। তারপরে গ্রাফটিং, অর্গান গ্রাফটিং একটা ছিল। তারপরে হচ্ছে তোমার অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, এর এক্সাম্পল হচ্ছে তোমার গ্রাফ রিজেকশন, লাইসিস অফ প্যারাসাইট, লাইসিস অফ টিউমার সেলগুলো নষ্ট হয়ে যাওয়া, এগুলো। ধরো এটা যদি একটা টিউমার সেল হয়, আমি যেটা বলেছি, ওইটাকে কী করবে? এই যে আইজিজি, এইটা ধরো আইজিজি হচ্ছে কোট করবে, কোট করার পরে এনকে সেল, এই বিভিন্ন ধরনের নিয়ন সেন্সিটাইজ সেলগুলোর সাথে বাইন্ড করবে, তারপর সেল লাইসিস হবে। কি উদাহরণ? তোমার হচ্ছে টিউমার সেল লাইসিস হওয়া। তারপর লাস্টে হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার ডিসফাংশন, এটা দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইনহিবিশন অফ সেল ফাংশন, আর একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড স্টিমুলেশন। ইনহিবিশন যেটা, সেটার উদাহরণ হচ্ছে মায়াস্থানা গ্রাভিস, আর স্টিমুলেশন যেটা, সেটার উদাহরণ হচ্ছে গ্রাফস ডিজিজ। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করবো টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি নিয়ে, ঠিক আছে। আচ্ছা, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি কী হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে অ্যান্টিজেন কম্বাইন্স উইথ অ্যান্টিবডি উইথিন দ্য সার্কুলেশনে অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে। আর এটা কি? এটা হচ্ছে তোমার সেল সারফেসে যে অ্যান্টিজেন আছে, মনে করো একটা লিভারের উপরে কিছু অ্যান্টিজেন আছে, সেখানে অ্যান্টিবডি বাইন্ড করছে, এভাবে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, যাই হোক, হোয়ার এভার ইমিউন কমপ্লেক্স আর ডিপোজিটেড দ্য অ্যাক্টিভেট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট। তারপরে পলিমরফোনিউক্লিয়াস সেল আছে, মনে আছে? টাইপ 3 নাম কি? টাইপ 3 অপর নাম কি ছিল? ওই যে এমকে। এই টাইপ 3 আমরা যদি হরিজন্টাল, তাহলে কী হবে? ইমিউন কমপ্লেক্স হাইপার সেন্সিটিভ। তো এর সাথে একটা রিলেটেড, মানে যেহেতু মেয়ের রিলেটেড, মানে এম, তো পলি একটা মেয়ের নাম, এটাতে মনে রাখতে পারো। তাহলে কী হচ্ছে এখানে? পলিমরফোনিউক্লিয়াস সেল এখানে কী হচ্ছে? অ্যাট্রাক্টেড করছে। দেন কী হচ্ছে? তোমার ইনফ্লামেশন হচ্ছে, তারপর টিস্যু ইনজুরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এর কিছু এক্সাম্পল আছে, কী এসএলই আছে, তারপরে হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, পলি আর্টেরাইটিস নোডোসা, রিঅ্যাক্টিভ আর্থাইটিস, সিরাম সিকনেস, আর্থাস রিয়াকশন, এগুলো হচ্ছে তোমার টাইপ 3 ভিতরে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে যেটা জানবো সেটা হলো আর্থাস রিয়াকশন আর সিরাম সিকনেস এর ডিফারেন্সটা, ঠিক আছে। তাহলে দেখো, এর দুটাই কি টাইপ 3 সাথে রিলেটেড। তাহলে সিরাম সিকনেস, মানে সিরাম সিকনেস যেটা, সেটা সব হচ্ছে এস থাকবে। যেমন যদি ডেফিনেশন বলি, তাহলে সিরাম সিকনেস হচ্ছে সিস্টেমিক ইমিউন কমপ্লেক্স ডিজিজ, আর আর্থাস রিয়াকশন একটা লোকাল, ওটা সিস্টেমিক হলে এটা লোকাল হবে। তারপর দেখো আর কি, এক্সপোজার টু অ্যান্টিজেন। দেখো, যেটা সিরাম সিকনেস, এটা সিঙ্গেল এক্সপোজার, এটা হচ্ছে সিঙ্গেল এক্সপোজারের পরই ডেভেলপস আফটার সিঙ্গেল এক্সপোজার টু অ্যান্টিজেন। আর ওইটা ডেভেলপস আফটার মাল্টিপল এক্সপোজার, মানে যেটা আর্থাস রিয়াকশন, এটা মাল্টিপল এক্সপোজার পরে ডেভেলপ করে। তারপরে তোমার অ্যান্টিজেন কনসেন্ট্রেশন কোনটাতে বেশি হবে? সেরাম সিকনেসে বেশি। আর অ্যান্টিবডি কনসেন্ট্রেশন আর্থাসে বেশি হবে। আচ্ছা, তারপরে যেহেতু আর্থাস রিয়াকশন তোমার কী হয়? লোকাল ইমিউন কমপ্লেক্স ডিজিজ, তাহলে ডিস্ট্রিবিউশন কী হবে? এটা লোকালাইজড, আর ওটা কি জেনারেলাইজড।
ঠিক আছে। আচ্ছা, তারপরে উইথিন 4 to 10 hours আফটার লাক্স এক্সপোজার। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমরা এটা এভাবে যদি একটু এক নজর দেখে নিতে পারো, এসএস নিতে পারো, নিয়ে পড়ে ফেলতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করবো হচ্ছে টাইপ 2 আর টাইপ 3 ডিফারেন্স যেটা। তাহলে দেখো, টাইপ 3 অ্যান্টিজেন ফর্ম কীভাবে হয়, সেল বাউন্ড, হ্যাঁ, আর এটা সলিউবল অ্যান্টিজেন। দুটোতেই আইজিজি এবং আইজিএম, দেখো দুটোই সেম, অ্যান্টিবডি ইনভলভ। মেকানিজম অফ অ্যাক্টিভেশন, বাইন্ডিং অফ অ্যান্টিবডি টু সেল সারফেস অ্যান্টিজেন। আচ্ছা, সেল সারফেস অ্যান্টিজেন বললাম না, টাইপ 2 ক্ষেত্রে সেল সারফেস যে অ্যান্টিজেন আছে সেটার ক্ষেত্রে বললাম, আমি মেবি একটু আগে ভুল বলেছি, যাই হোক, বাই ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, ঠিক আছে। মানে টাইপ 2 যেটা, এটা হচ্ছে ধরো লিভারের সেল সালফেসের যেটা অ্যান্টিজেন আছে সেগুলোর মাধ্যমে আছে, যেমন আর কি ট্রান্সফিউশন রিয়াকশন, এই যেগুলো আমরা উদাহরণগুলো পড়েছি অলরেডি, এসএলই, তারপরে রিয়াক্টিভ আর্থারিসিয়াম সিকনেস, আর্থাস রিয়াকশন, এগুলো। আচ্ছা আচ্ছা, এবার আমরা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি দেখবো। দেখো, দ্য সেল মেডিয়েটেড অফ হাইপার সেন্সিটিভিটি ইজ ইনিশিয়েটেড বাই অ্যান্টিজেন অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইট ইনক্লুডিং CD4 CD8 টি সেল। এটা কি ডিলেড, কবে থেকে হতে পারে, আওয়ার্স টু ডেজ হতে পারে, ঠিক আছে। এর এক্সাম্পল আছে, দেখো কী কী, টিউবারকুলিন টেস্ট, লেপ্রোনিন টেস্ট, গ্রানুলোমাটাস লেশন প্রডিউস ইন টিউবারকুলোসিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, গ্রাফ রিজেকশন, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, তারপর কি মাল্টিপল স্ক্লেরোসিস, রিমাটয়েড আর্থারাইটিস, কর্ন ডিজিজ, ঠিক আছে। এগুলো হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। তারপরে দেখো রিয়াকশন CD4 সেল আর CD8 সেল। তাহলে দেখো, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কী করছে, পেপটাইড প্রেজেন্ট পেপটাইড অ্যান্টিজেন টু CD4 হেল্পার টি সেল ডিফারেন্সিয়েট টু TH1 সাবসেট। TH1 সিক্রেট কী করছে, সাইটোকিন করছে, তারপরে ইন্টারফেরন গামা। এটা কিসের জন্য রেসপন্সিবল, দেখো, অফ ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি, কে এর জন্য দায়ী, ইন্টারফেরন গামা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা কী করছে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করছে, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ কী করছে, এলিমিনেট অফেন্ডিং এজ লিজেন, তারপরে ফর্মেশন অফ গ্রানুলোমা, তারপর লাস্টে কী হচ্ছে, এপিথয়েড সেল হচ্ছে, লাস্টে গ্রানুলোমা ফর্মেশন হচ্ছে। তারপরে আচ্ছা টাইপ, আচ্ছা এক্সাম্পল অফ CD8 4 টি সেল মেড ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস অ্যান্ড গ্রাফ রিজেকশন। আচ্ছা আচ্ছা, এখন দেখো টাইপ 2 আর টাইপ 3 ডেফিনেশনে একটা সুন্দর মিল আছে। আচ্ছা দেখো, এখানে টাইপ 3 তৃতীয় এক্সাম্পল কী ছিল, ইনফ্লামেশনে কী বলছে, সাচ অ্যাজ বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। ইনফ্লামেশনের ভিতরে এই কথাটা আছে কি, বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। আর দেখো এর ডেফিনেশনে কী বলছে, দ্য টাইপ অফ হাইপারসেন্সিটিভিটি ইজ কজড বাই অ্যান্টিবডিজ দ্যাট রিয়াক্ট উইথ অ্যান্টিজেন প্রেজেন্ট অন সেল সারফেস অর ইন দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স রেজাল্টিং অন সেলুলার ড্যামেজ অর সেলুলার ডিসফাংশন। মানে এই কথাটাই কিন্তু ওখানে কিন্তু বলছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা টাইপ 3 যেটা, দেখো ওখানে কী বলছে, ইনফ্লামেশনের ভিতরে কথাগুলো ছিল না। তাহলে টাইপ 3 ডেফিনেশন কী ছিল, মেডেড বাই ইমিউন কমপ্লেক্স অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হুইচ প্রডিউসেস টিস্যু ড্যামেজ মেইনলি বাই এলিসাইটিং ইনফ্লামেশন। মানে এই ইনফ্লামেশন যে ছিল ওইটাকে রিমুভ করে দিচ্ছে, এলিসিট করে দিচ্ছে, ঠিক আছে, অ্যাট দ্য সাইট অফ ডিপোজিশন। তাহলে মেইনলি বাই এলিসাইটিং ইনফরমেশন, মানে এটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বা ইমিউন কমপ্লেক্স হুইচ প্রডিউসেস টিস্যু ড্যামেজ কীভাবে করছে, ইনফ্লামেশনকে এলিসাইট করার মাধ্যমে, টিস্যু ড্যামেজের মাধ্যমে। এটা হচ্ছে তোমার কী করছে, টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, টাইপ 3 যেটা সেটা তৈরি করছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটা আলোচনা, হাইপার সেন্সিটিভিটি আলোচনা শেষ করে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।